আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আমি মুক্তা আছি আপনাদের সাথে। যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে আল্লাহর রহমতে সুস্থ এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ঝলমলে রোদ, হালকা হালকা ঠান্ডা, সুন্দর একটি শীতের সকাল দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। বাসায় ছোট বাচ্চা থাকলে দেখা যায় কিছুক্ষণ পর পর কাপড় চোপড় শুকাতে দিতে হয়, আবার শুকিয়ে গেলে সেগুলো ঢুকিয়ে গুছিয়ে রাখতে হয়। তো এই কাজটাই আমি করছিলাম। কিছুক্ষণ পর পর দেখা যায় ছোট ছোট প্যান্ট ওর জামা কাপড়গুলো এভাবে ধুয়ে দিই। অনেকগুলো একসাথে জমিয়ে তারপর ধুয়ে নিতে আমি পছন্দ করি না। তো দেখা যায় কিছুক্ষণ পর পর কয়েকটা জামা কাপড় হয় আর বেসিনের মধ্যে একটু ধুয়ে শুকাতে দিই। আর রাত্রিবেলা যেগুলো শুকাতে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে যাওয়ার পর সকালে ঢুকিয়ে বাজ করে রেখে দিয়েছি। এবার চলে এসেছি কিচেনে। সকালবেলা সবার নাস্তা শেষ হয়ে যাওয়ার পর ক্যামেরাটা অন করেছি। নাস্তার পর্বটা আর আজকে আপনাদের সাথে শেয়ার করিনি। দুপুরে যা যা রান্না করব সব নামিয়ে ভিজিয়ে দিয়েছি, সাথে দুধ নামিয়ে রেখেছি। দেখা যায় দেশি গরুর দুধগুলো বোতল করে নিয়ে আসে বাজার থেকে। তো এভাবে যদি কাঁচা দুধ বোতল অবস্থায় রেখে দিই ডিপ ফ্রিজে, তো খেতে খেতে দেখা যায় শেষে যেগুলো খাওয়া হয় সেগুলো ছড়া ছড়া টাইপের হয়ে যায়, মানে একটু নষ্ট টাইপ হয়। তো যার কারণে আজকে ভাবছি যে বাকি যে দুধগুলো আছে সেগুলো নামিয়ে জাল করে তারপর আলাদা আলাদা বোতলে করে রেখে দিব। বাসায় সবাই একসাথে নাস্তা করা হয় না, সেক্ষেত্রে দেখা যায় সিং ভর্তি প্লেট বাটি জমে থাকে না। যখন যেটা নাস্তার পর বের হয় সাথে সাথে ধুয়ে রেখে দিই। তো আজকে সেই কাজটা করা হয়নি, একসাথে জমিয়ে রেখেছিলাম আর সেগুলো ধুয়ে নিয়েছি। এখানে ডিমের খোসাগুলো সব রেখে দিচ্ছি। ঊর্ধ্বগতির বাজারে ডিম খাবো, ডিমের খোসাটা কেন ফেলে দিব, ওটাও তো টাকা দিয়ে আসছে তাই না। তো একটু মজা করলাম আর কি। তো ডিমের খোসাগুলো আসলে সার হিসেবে গাছে দিব, এটা এভাবে জমাতে থাকবো। যখন অনেকগুলো হয়ে যাবে একসাথে ব্লেন্ড করে তো গাছের মধ্যে দিব। তবে আমি কোনো সময় এভাবে দিইনি, প্রথমবার ট্রাই করব। এর আগেও অনেকগুলা জমিয়েছিলাম, তো গাছে আর দেওয়া হয়নি। কবুতরের জন্য সোয়ার বাবা নিয়ে গিয়েছে। কবুতরও নাকি ডিমের কুষার গুঁড়োটা খায়, সবসময় নাকি কিনে আনা হয়। তো সোয়ার বাবা অনেকবার বলেছিলেন যে ডিমের কোষাটা একটু রেখে দিও। তো আসলে সেটা আমার মনে থাকতো না, ডিম খাওয়ার পর কোষাটা ডাস্টবিনে ফেলে দিতাম। তো এবার মনে করে করে রাখতে রাখতে এখন অভ্যাস হয়ে গিয়েছে, যে কোনো একটা ডিম খাওয়ার পর কোষাটা ধুয়ে সযত্নে রেখে দিই। ডাইনিং টেবিলটাও ভালোভাবে ক্লিন করে নিয়েছি। দেখা যায় সকালবেলা একবার ভালোভাবে ক্লিন করে নেই, সারাদিন আর তেমন একটা ক্লিন করতে হয় না, যেহেতু সবাই একসাথে খাওয়া দাওয়া করা হয় না, একজন একজন করে খাওয়া দাওয়া করতে হয়। এক একজন এক এক টাইমে বাসায় আসে, তো রাত্রিবেলাটা শুধু সবাই একসাথে খাওয়া হয়। সেই হিসেবে সকালবেলায় ভালোভাবে একবার সাবান দিয়ে ক্লিন করে থাকি। আর এদিকে সিম কেটে নিচ্ছি, তবে সিমটা এখন রান্না করব না, এটা হচ্ছে রাত্রিবেলার প্রিপারেশন করে রাখছি। রাত্রিবেলা সবজিটা রান্না করব, দুপুরে রান্না করব না। দেখা যায় দুপুরে একটা আইটেম, রাত্রে একটা আইটেম, ইদানিং দেখছি আমার দুবেলায় কিন্তু প্যারা নিতে হচ্ছে রান্নার। তো সবজিটা রাত্রিবেলা রান্না করব, এখন কেটে ধুয়ে নর্মালি রেখে দিলে তো ঝামেলাটা কম হবে। এখন যেহেতু দিন ছোট হয়ে গিয়েছে, তো বিকালের দিকে সময়টা একদমই খুঁজে পাওয়া যায় না। সিয়াম আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়, অনেকটা মাগরিবের আজানের পরও হয়ে যায় অনেক সময়। তো আবার সোহাকে কোচিং থেকে নিয়ে আসতে হবে, আবার এদের নাস্তা তৈরি করে দিতে হবে। অনেক সময় সকালেও বিকালের নাস্তাটা তৈরি করে রাখি, অনেক সময় বিকালবেলায় তৈরি করি। তো আবার বাবুকে দেখতে হয়, সাথে আবার সিয়ামের হুজুর আসে, টিচার আসে, আলাদা আলাদাভাবে এদেরকে আবার পড়াগুলো দেখতে হয়। সব মিলে রাত্রিবেলা রান্না করাটা একটু কঠিন হয়ে যায়। তো যাই হোক, কিছু করার নেই, করতে তো হবে। তো সব কিছু কেটে রেডি করে ধুয়ে রাখি, তো রাত্রিবেলা সহজ হয়ে যাবে রান্নাটার। ঊর্ধ্বগতির বাজারে টমেটোরও কিন্তু চওড়া একটা দাম। এই সিজনে টমেটোর এত দাম আমি কোনো সময় দেখিনি। টমেটোগুলোও খুব যত্ন করে রেখে দিয়েছি, উপর নিচে টিস্যু দিয়ে, যেন কোনো একটা জায়গায় পচে অর্ধেকটা ফেলে দিতে না হয়। আসলে এই সিজনে আগে মানুষ ইচ্ছা মতো টমেটো ব্যবহার করতে পারতো, যে কোনো রান্নাতে অনেক আইটেম তৈরি করতে পারতো টমেটো দিয়ে। তো এখন আর সেটা সম্ভব হয় না। এই কঠিন পরিস্থিতিতে উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত সবাই কিন্তু কোনো না কোনো জায়গায় গিয়ে হিমশিম খাচ্ছে, কোনো না কোনো জায়গায় গিয়ে আটকে যাচ্ছে। জানি না এই কঠিন পরিস্থিতি কবে নাগাদ ঠিক হবে। আল্লাহ আমাদের দেশটাকে তাড়াতাড়ি স্বাভাবিক করে দিন, সেই দোয়াই করি, আমিন। সিয়াম আজকে বাসায় আছে, তো কাজ করতে একটু সুবিধা হবে। ওরা যেদিন বাসায় থাকে চেষ্টা করি ক্যামেরাটা সেদিন অন করতে। তো আজকে সোহার রুমটা একটু সুন্দর করে গুছিয়ে দিচ্ছি আর আপনাদের সাথেও শেয়ার করছি।
এই সাদা চাদরটা মূলত আমার বেডরুমের। এই রুমটা অন্য দুটা রুম থেকে একটু ছোট, তো এই রুমের খাটটাও একটু ছোট, 5 ফিট বাই 7 ফিট। চাদর কেনার সময়ও এই রুমের চাদরগুলো একটু ছোটই কিনি অন্য দুটো রুমের থেকে। এই সাদা চাদরটা আপাতত এই রুমে বিছিয়ে দিয়েছি, আর সাদা চাদর আপাতত আমার বেডরুমে দিচ্ছি না বাবুর জন্য, যেহেতু ঘন ঘন চাদর নষ্ট হয়ে যায়, ধুতে হয় 3-4 দিন পর পর, তো সাদা চাদর দিলে তো আর বেশি ময়লা হয়ে যাবে। যাই হোক, এই রুমে বিছিয়ে দিয়েছি। এই রুমে আপাতত এভাবেই চলছে। এই রুমে মোটামুটি একটা সাইডে ওয়ার্ড্রপ আর পড়ার টেবিল, এক সাইডে তো খাট আছে, আর একটা সাইডে নামাজ পড়ার জন্য জায়গা রেখেছি। আর সেই ওয়ালের সাথে শোপিস ক্যাবিনেট করে নিয়েছি ছোট ছোট করে। এর পাশের ওয়ালটা একদমই খালি, অনেকদিন যাবত এরকম খালি আছে, দেখতে ভালো লাগছিল না। তো সোহা অনেকদিন ধরে বলছিল এই ওয়ালটাতে কোনো একটা কিছু দিয়ে সাজিয়ে দিতে। তো ভাবলাম এই ওয়ালমেন্টগুলো আগে থেকেই বাসায় ছিল, আর এগুলো অন্য ওয়ালে ছিল, ওখান থেকে খুলে নিয়েছি আর আগে থেকে ড্রিল করে নিয়েছি, আর সিয়াম আর আমি মিলে সাজিয়ে নিয়েছি। এবার কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। ওয়ালটাও একটু বড় সাইজের ছিল, তো ভাবছিলাম কি দিয়ে সাজানো যায়, পরে বুদ্ধি করে এগুলো লাগিয়ে নেওয়ার পর অনেক বেশি ভালো লাগছিল দেখতে। সিয়াম তো একটু পর পর এসেই দেখছিল, আর সোহা তো স্কুল থেকে এসে এত বেশি খুশি হয়েছে, একটু পর পর এসে সে শুধু তার রুমটা দেখছিল, তার কাছে এত বেশি ভালো লাগছে। যাই হোক, আসলে সত্যি অনেক ভালো লাগছিল। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বাবু ঘুম থাকতে থাকতে মোটামুটি সব কাজ করে নেওয়া হয়ে গিয়েছে, সিয়ামের পড়াও শেষ হয়েছে। এর মধ্যে বাবু উঠে যাওয়ার পর সিয়াম বাবুকে সময় দিচ্ছে, আর আমি রান্নাবান্নাগুলো করে নিব। এক আপু রিকোয়েস্ট করেছিলেন এই চুলাটা সম্বন্ধে বলার জন্য, যদিও আমি অনেক আগে একটা ভিডিওতে চুলা নিয়ে কথা বলেছিলাম। তো আসলে এই চুলাটা অনেক পুরনো হয়ে গিয়েছে, দেখে হয়তো বুঝতে পারছেন। আর যে সুইচগুলো আছে সেগুলো নষ্ট হয়ে গিয়েছে, উপরে উপরে উঠে আসে, এগুলো কোনোরকমভাবে ব্যবহার করছি যতদিন যায়। আরও বিভিন্ন রকমের সমস্যা আছে। আসলে আমি কোনো ব্যাড রিভিউ দিতে চাচ্ছি না, আর কোনো ভালো রিভিউ যেহেতু দিতে পারবো না। এই চুলাটা কেনার পর থেকে মোটামুটি বিভিন্ন সমস্যা দেখা দেয়। আর এই চুলা হচ্ছে মিডিয়া ব্র্যান্ডের। তো আপু যদি চুলা কিনতে চান, আরও বিভিন্ন ব্র্যান্ড আছে, তো চাইলে সেগুলো দেখে একটু বুঝে শুনে কিনতে পারেন। আসলে আমি কি বোঝাতে চেয়েছি আপু হয়তো কোনো বুঝে গিয়েছেন। এখানে যে মাছের মাথাগুলো নামিয়ে রেখেছিলাম ওগুলো ভালোভাবে ক্লিন করে নিয়েছি, আর সেগুলো লবণ হলুদ মরিচ দিয়ে মেখে তারপর একটু তেলের মধ্যে ভেজে নিব। মুগ ডাল দিয়ে মাছের মাথার মুড়িঘণ্ট রান্না করব। তো এখানে মাছের মাথাগুলো যেহেতু ছোটো, তো আর কেটে নিয়ে নিই, এগুলো আস্তে আস্তে রান্না করব। আর মুগ ডালের সাথে মাছের মাথাটা আস্তে আস্তে থাকলে দেখতেও ভালো লাগে, আবার খেতেও ভালো লাগে, কাটা কাটা হয়ে যায় না। তো ভেঙে চুড়েও অনেকে রান্না করেন, তো ওভাবে আমার কাছে ভালো লাগে না, আমি সবসময় এভাবে রান্না করে থাকি। বরাবরের মতো আপনি যদি এই পর্যন্ত আমার ভিডিওর সাথে থেকে থাকেন, আর আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায়, তো প্লিজ একটি লাইক করতে ভুলবেন না। আর আপনি যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও আরও দেখতে চান, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি প্রেস করে রাখতে পারেন। কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন, তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এদিকে মুগ ডালটা ভালোভাবে একবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি, তবে বেশি ধুইনি, বেশি ধুলে মুগ ডালের যে সুন্দর ফ্লেভার ওটা চলে যায়। আর এখানে শুধু পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ফেনা উঠে যাওয়ার পর ফেনাটা ফেলে দিয়ে তারপর লবণ হলুদ দিয়ে দিয়েছি। এবার 80% মতো সিদ্ধ করে নিব। আরেক চুলায় মাছের মাথাটা রান্না করে নিচ্ছি। এদিকে সয়াবিন তেলের মধ্যে আস্ত জিরা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর সাথে দুটো শুকনো মরিচ। এই ফোড়নটা হালকা ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজটা দিয়েও আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর আদা রসুন বাটা দিয়েছি, তারপরে অন্যান্য মশলাগুলো অ্যাড করে দিয়েছি। এখানে লবণ দিয়েছি স্বাদ মতো, হলুদের গুঁড়া আর ধনিয়া জিরার গুঁড়া দিয়েছি, আর হচ্ছে লাল মরিচের গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। সাথে টমেটোটাও দিয়ে দিয়েছি যেন টমেটোটা একটু হালকা পাতলা গলে যায়। আর এদিক থেকে রুই মাছ ফ্রাই করব। তো রুই মাছগুলো লবণ হলুদ মরিচ দিয়ে মেখে রাখছি, তো রান্না শেষে সেগুলো ফ্রাই করে নিব। মশলাটা ভালোভাবে কষিয়ে যাওয়ার পর তারপর মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি, সাথে মাছ ভাজার তেলটাও দিয়ে দিয়েছি। যেহেতু মাছের মাথাগুলো ভাজা আছে, আবার মুগ ডালের সাথেও হালকা রান্না করব, তো বেশিক্ষণ রান্না করব না, ঝোলটা সাথে সাথে দিয়ে হালকা একটু ঝোলটা টেনে গেলে তারপর নামিয়ে নিব।
যারা মুগ ডাল খেতে পছন্দ করেন বা মুড়িঘণ্ট খেতে পছন্দ করেন তারা একবার হলে ওই রেসিপিটা ট্রাই করে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। আমাদের বাসায়ও একজন আছে মুগ ডাল পছন্দ করেন না, সোহা মুগ ডালের যে কোনো রান্না তেমন একটা পছন্দ করে না, আসলে যার যেটা ভালো লাগে না আর কি। আমার তো ভীষণ রকমের পছন্দ এই মুগ ডাল দিয়ে মুড়িঘণ্টটা, আর মুগ ডাল দিয়ে যে কোনো আইটেম অনেক ভালো লাগে। আমাদের চট্টগ্রামে মাঝে মধ্যে কোনো অনুষ্ঠানে দেখতে পাই মুগ ডাল দিয়ে গরুর হাড় চর্বি দিয়ে রান্না করা হয়, এত বেশি মজার হয়। যারা খেয়েছেন চট্টগ্রামের আপুরা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন। কোনো অনুষ্ঠানে যদি আমি ওই আইটেমটা থাকে তো বাকি আইটেমগুলো আর প্লেটে নিই না, প্লেট ভর্তি মুগ ডাল বোনাটা নিয়ে তারপর খাওয়াটা শেষ করি। যাই হোক, গল্প করতে করতে মুগ ডাল রান্নাটা হয়ে গিয়েছে। মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট যেটা বলে, মাছের মাথাগুলো কিন্তু আস্তে আস্তে আছে, আমি এভাবেই রাখতে চেয়েছিলাম তো সেভাবেই আছে। আর রান্না শেষে হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো আর কয়েকটা কাঁচামরিচ ফাড়ি করে দিয়ে দিয়েছিলাম। চাইলে কিছু ধনিয়া পাতাও অ্যাড করা যাবে, তো সেটা দিলে আরো সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে। তো বাসায় ধনিয়া পাতা ছিল না তো সেটাই দিইনি। দেখতে যেমন লোভনীয় হয় খেতেও কিন্তু তেমন মাশাল্লাহ। দুপুরে খাওয়ার আগে রুই মাছটাও যে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো ভেজে নিয়েছি। আর দুপুরে খাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে এসেছি আবারও কিচেনে। বাবু ঘুমাচ্ছে, সিয়ামও ঘুমাচ্ছে, তাদেরকে ঘুমিয়ে রেখে আমি এই কাজটা করতে এসেছি। সকালবেলা দেখেছিলেন আমি একটা বক্স করে চিকেন নামিয়ে রেখেছিলাম, তো সেটা সময়ের অভাবে আর করা হয়নি। চেয়েছিলাম সকালবেলায় কাজটা করতে, তো নর্মালি রেখে দিয়েছিলাম চিকেনগুলো আবার। তো এখন বিকালের দিকে নামিয়ে কাজটা করেই নিচ্ছি। এখানে চিকেন নাগেটস তৈরি করব বাচ্চাদের টিফিনের জন্য। পাউরুটি নিয়েছি 4 পিস, সাইডের অংশটা ফেলে দিয়েছি। আর মুরগির সলিড মাংসটা মানে বুকের মাংসটা নিয়েছি ছোট ছোট পিস করে। একটা কাঁচামরিচ, আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, সয়া সস দিব। আর লাল মরিচের গুঁড়া দিয়েছি অল্প, আর সাদা গোলমরিচের গুঁড়া দিয়েছি, সাথে গরম মশলা গুঁড়া দিয়েছি 1/4 চা চামচ। সব কিছু দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেলে একটা প্লেটে চড়িয়ে নাগেটসের যে শেপ দেওয়া হয় সেভাবে দিয়ে দিব। তবে আজকে বাসায় তৈরি ব্রেড গ্রাম দিয়ে আর এই নাগেটসগুলো কুট করে নিব। তো পাউরুটির যে সাইডের অংশগুলো থাকে সেগুলো তো খাওয়া হয় না, তো জমে যায় অনেকগুলা, তো সেগুলো আর ফেলে দেই না, এভাবে জমিয়ে তারপর ব্রেড গ্রাম করে রেখে দেই। সোহা সিয়ামের জন্য 2 দিনের টিফিনের জন্য এই নাগেটসগুলো তৈরি করেছিলাম। পরবর্তীতে আজকে বিকালের নাস্তায় সবাই এই নাগেটস দিয়ে করা হয়েছে। সোয়ার বাবাও আজকে তাড়াতাড়ি চলে এসেছে, সিয়ামও বলেছে আজকে সে নাগেটস খাবে। বাসায় চিকেন সসিগুলো যে ফ্রোজেন পাওয়া যায় সেগুলো আছে কয়েক প্যাকেট, তো সেগুলো আর তারা পছন্দ করছে না, সেগুলো নাকি তেমন একটা টেস্ট নাই আগের মতো। তো আসলে তারা বাসায় তৈরি যে কোনো খাবার পছন্দ করে, এদিক দিয়ে আমি অনেকটা ভালো আছি। মানে অনেক বাচ্চারা আছে বাইরে খাবার ছাড়া খেতে চায় না, বাসায় তৈরি খাবার পছন্দ করে না। তবে সোহা সিয়াম অন্যরকম, ওরা বাসায় তৈরি খাবার বেশি পছন্দ করে। তো চিকেন সসিগুলো রয়ে গিয়েছে, যেদিন এই সসিগুলো ভেজে টিফিন দিই সেই দিন দেখা যায় 1টা বা 1.5টা বা অর্ধেকটা টিফিনের মধ্যে থেকেই যায়। নাগেটসগুলো ব্রেড গ্রামে কোট করে নেওয়ার জন্য একটা ডিমের মিশ্রণ তৈরি করে নিয়েছি। একটা ডিম ফেটে নিয়েছি, সাথে একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়া আর 2 টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে দিয়েছি। ভালোভাবে ফেটিয়ে নিয়ে তারপর নাগেটসগুলো একটা ডিমের মিশ্রণে দিয়ে তারপর ব্রেড গ্রামটা এভাবে কোট করে নিচ্ছে হাত দিয়ে চেপে চেপে। সবগুলা নাগেটস কুট করা হয়ে গেলে একটা প্লেটে আলাদা আলাদাভাবে ছড়িয়ে রেখে দিব ডিপ ফ্রিজে 1 থেকে 1.5 ঘন্টার জন্য। যখন শক্ত হয়ে যাবে আবার তখন সবগুলা নিয়ে একটা বক্স করে রেখে দিব। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন সে কামনা করে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।